আসসালামু আলাইকুম। মিতা মুস্তফা স্বাগত জানাচ্ছি এনটিভির রাতের খবরে। জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সাংবিধানিক আদেশ তৈরি করে জাতীয় নির্বাচনের দিনে গণভোটে যেতে জাতীয় ঐকমত্য কমিশনের প্রস্তাব পর্যালোচনা করে সিদ্ধান্ত দেওয়ার কথা জানিয়েছে রাজনৈতিক দলগুলো। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় সনদ বাস্তবায়ন নিয়ে আলোচনায় দলগুলো জানায় সমঝোতায় পৌঁছতে তাদের মধ্যে আলোচনা চলবে। তবে কমিশনের দেয়া এই প্রস্তাবে একমত জানিয়েছে বেশ কয়েকটি রাজনৈতিক দল। তামজিদ সুমনের রিপোর্ট। জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া চূড়ান্ত করতে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে তৃতীয় দিনের মতো রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনায় বসে জাতীয় ঐকমত্য কমিশন। বিশেষজ্ঞ কমিটির পরামর্শ অনুযায়ী বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে নতুন প্রস্তাবনা উত্থাপন করা হলেও তা নিয়ে সর্বসম্মত ঐক্যে পৌঁছতে পারেনি রাজনৈতিক দলগুলো। সভা শেষে জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াদ জানান, রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে একাধিক সুপারিশ প্রস্তাব করতে চায় কমিশন। সর্বসম্মতভাবে আমাদের বিশেষজ্ঞ প্যানেল বলছেন জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে, সে একই সময়ে গণভোট করা যেতে পারে। এই পর্যায়ে রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যে আলোচনা করবেন, আমরা অনিশ্চিত যোগাযোগ রাখব এবং আমরা আশা করছি অক্টোবরের শুরুর দিকেই আমরা আবার বসে খুব দ্রুততার সঙ্গে কিছু সুনির্দিষ্ট সুপারিশ তৈরি করে সরকারকে দিতে পারব। জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে মতপার্থক্য দেশকে সংকটের দিকে নিয়ে যাবে বলে শঙ্কা প্রকাশ করে রাজনৈতিক দলগুলো। জুলাই সনদে সংবিধানের মৌলিক সংস্কারগুলো বাস্তবায়নে সুপ্রিম কোর্ট কি বলে এটা দেখা যেতে পারে বলে মনে করে বিএনপি। জুলাই সনদের যে বিষয়গুলো শুধুমাত্র সংবিধান সংস্কার অথবা সংশোধন সংক্রান্ত, সেই বিষয়গুলো এখনই কার্যকর করার মতো কোনো দলিল প্রণয়নের ক্ষেত্রে এই সরকার কোনো উদ্যোগ গ্রহণ করতে পারে কিনা, জুডিশিয়ারি কি বলে, আমরা জুডিশিয়ারির কাছে যাই। আর সনদের বৈধতা নিয়ে জাতীয় নির্বাচনের আগেই গণভোট চায় বাংলাদেশ জামায়াতে ইসলামী। কনস্টিটিউশনাল অর্ডারের মাধ্যমেই এটা বাস্তবায়ন করতে হবে, প্রয়োজনে এরপরে গণভোটে আমরা যেতে পারি, তবে এটা ইলেকশনের পরে নয়, অবশ্যই জাতীয় সংসদ নির্বাচনের আগেই এ ব্যাপারে গণভোট হতে হবে। তবে যেসব বিষয়ে ঐক্যমত্য এখনো হয়নি সে বিষয়ে সরকারকেই সিদ্ধান্ত দিতে হবে বলে মনে করে গণ অধিকার পরিষদ। সরকারকে জুলাই সনদের বাস্তবায়ন এবং আইনি ভিত্তি দেওয়ার ক্ষেত্রে অবশ্যই চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে। তামজিদ সুমন, এনটিভি নিউজ, ঢাকা। আগামী ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং উৎসব মুখর একটি জাতীয় নির্বাচন অনুষ্ঠানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ এবং এ লক্ষ্যে সরকার কাজ করছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। তবে এরই মধ্যে কিছু শক্তি এই নির্বাচন পিছিয়ে দেওয়ার চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তিনি। ঢাকা সফররত ইউরোপীয় পার্লামেন্টের একটি প্রতিনিধি দল আজ প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করতে গেলে তিনি এমন মন্তব্য করেন। ইইউ পার্লামেন্টের সদস্য মুনির সাতৌরির নেতৃত্বে প্রতিনিধি দলটি বিকেলে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সাক্ষাৎ করেন। শত বাধা সত্ত্বেও ঘোষিত সময়েই বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলেও জানান ডক্টর ইউনূস। এই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের সামনে নতুন দিগন্ত উন্মোচন করবে বলেও আশা প্রকাশ করেন তিনি। সফরকারী একজন সংসদ সদস্য আসন্ন জাতীয় নির্বাচনকে বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন। ঐকমত্য কমিশনের সংলাপ চলাকালে পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে আন্দোলন স্ববিরোধী বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আরেক স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, নির্বাচনে সহায়তা করতে চাইলে পিআরের আন্দোলন থেকে সরে আসা প্রয়োজন। রাজধানীতে পৃথক অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। রিপোর্ট করছেন হাসান মাহমুদ। গুলশান কার্যালয়ে সফররত ইউরোপীয় ইউনিয়ন পার্লামেন্টের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দলের সাথে বিএনপির প্রতিনিধি দল বৈঠক করে। বৈঠক শেষে বিএনপি নেতারা জানান, ইউরোপীয় ইউনিয়ন চায় একটি নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশ গণতন্ত্রে ফিরে আসুক। ওরা চায় বাংলাদেশ যত তাড়াতাড়ি সম্ভব গণতন্ত্রের পথে চলুক এবং ট্রানজিশন করে একটি গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে ফিরে আসুক। এ সময় নজরুল ইসলাম খান জানান, আগামী নির্বাচনের পর সংসদে পিআর পদ্ধতি নিয়ে আলোচনা হতে পারে। কে কবে পিআরের দাবিতে আন্দোলন সংগ্রাম করেছে? এই যে 5 জুলাই আগস্টে আন্দোলন হলো, সেখানে দাবির মধ্যে কি পিআর ছিল? এটা একটা নতুন দাবি নিয়ে
নির্বাচন সামনে, এই সময় এরকম আন্দোলন বা এরকম ধরনের কথাবার্তা আমরা মনে করি তারা বুঝতে পারবে তাদের কি করা উচিত এবং তারা নির্বাচনকে সুষ্ঠুভাবে সম্পাদনের ব্যাপারে সহযোগিতা করবে। এর আগে অন্য এক আলাপে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, পিআরের দাবিতে আন্দোলন দেশকে অস্থিতিশীল করে তুলবে। এখনো আলোচনাই শেষ হয় নাই, এর মধ্যে কর্মসূচি দিয়ে তারা দেশের মানুষকে কি বোঝাতে চাচ্ছে। সবাই রাস্তায় নেমে দাবি আদায় করতে হয়, তাহলে এই ঐক্যমত কমিশনের বা দরকার কি? এদিকে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে রিজভী আহমেদ গণমাধ্যমকে বলেছেন, অপরিপক্ক গণতন্ত্রের দেশে এখনই পিআর উপযোগী নয়। পিআর পদ্ধতি হলে পরে আপনারা কয়েকটা সিট বেশি পাবেন, না হলে কম পাবেন, এই আশঙ্কা থেকেই কি আপনারা এই আন্দোলন করছেন? এটা তো কখনোই নৈতিক আন্দোলন হতে পারে না। গায়ের জোরে কেউ কিছু করতে চাইলে জনগণ তা প্রত্যাখ্যান করবে বলছেন বিএনপি নেতারা। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। সংসদে কিছু আসন বেশি পাওয়ার জন্যই পিআর পদ্ধতির দাবিতে আন্দোলন করছে ইসলামী দলগুলো, এমনটি মনে করছে বিএনপি। একই সাথে নির্বাচন বাধাগ্রস্ত করতেই এই আন্দোলন বলেও দাবি তাদের। তবে জামায়াত ইসলামী বলছে, যারা পিআর পদ্ধতি এবং জুলাই সনদ বাস্তবায়ন চায় না তারাই প্রকৃতপক্ষে সুষ্ঠু নির্বাচনের অন্তরায়। তবে আন্দোলন নয়, আলোচনার টেবিলই দাবি আদায়ের একমাত্র পন্থা হওয়া উচিত বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ওবায়দুল্লাহ মামুনের রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জুলাই সনদ বাস্তবায়ন, উচ্চকক্ষ ও নিম্নকক্ষে পিআর পদ্ধতির দাবিতে যুগপৎ আন্দোলনে নামছে জামায়াত ইসলামী সহ ইসলামপন্থী 3টি রাজনৈতিক দল। আগামী নির্বাচন কোন পদ্ধতিতে হবে সে বিষয়ে সরকারের সুস্পষ্ট কোনো বার্তা না থাকায় 18 সেপ্টেম্বর থেকে রাজধানী সহ বিভাগীয় শহরে বিক্ষোভ করবেন তারা। পিআর পদ্ধতি দেশের মানুষ চায় না মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলছেন, দেশকে অস্থিতিশীল করতেই পিআরের দাবিতে আন্দোলনের হুমকি। বলেন, যারা নির্বাচনকে বিলম্বিত করার চেষ্টা করবে জনগণ তাদেরকে প্রতিহত করবে। রাজনৈতিক বক্তব্য হিসেবে কোনো দল মাঠে যদি সেই দাবি উত্থাপন করে, আমরাও গণতান্ত্রিক প্রক্রিয়ায় তার বিপক্ষে আমাদের যা বক্তব্য আছে সেটা আমরা রাজনৈতিক মাঠে ময়দানে দেব। ইতিমধ্যে আমরা দিয়েছি, যেমন বাংলাদেশের রাজনৈতিক কালচার এবং নির্বাচনের ইতিহাস কোনোটার সাথেই সামঞ্জস্যপূর্ণ নয়। তবে জামায়াত ইসলামী মনে করে, আবারও আওয়ামী লীগ মার্কা নির্বাচন করতেই পিআর পদ্ধতির বিরোধিতা করছে বিএনপি। জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া নির্বাচন হলে পরবর্তী সরকারের বৈধতাও প্রশ্নের মুখে পড়বে বলে মনে করেন দলটির নীতি নির্ধারকরা। আর দাবি আদায়ে আন্দোলনের বিকল্প দেখছে না জামায়াত ইসলামী। যারা ষড়যন্ত্রের গন্ধ পায় তারা সবখানে ষড়যন্ত্রই দেখে। যারা পিআর চায় না, যারা সংস্কার চায় না, জুলাই সনদের বাস্তবায়ন চায় না, ওনারাই প্রকৃত অর্থে আসলে সুষ্ঠু নির্বাচন চায় না। নির্বাচন বানচালের ষড়যন্ত্র এখানেই থাকতে পারে, কারণ আপনি তো সুষ্ঠু নির্বাচন হওয়ার পদ্ধতি নিচ্ছেন না, আইন নিচ্ছেন না। আর একটা বড় বিষয় হচ্ছে, জুলাই সনদ যদি আইনি ভিত্তি দেওয়া না হয়, তাহলে আপনি যে নির্বাচনটা করবেন কোন আইনের ভিত্তিতে করবেন? অবশ্য নির্বাচন বিশেষজ্ঞরা বলছেন, সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের স্বার্থে সব রাজনৈতিক দলকে আলোচনার টেবিলে বসার কোনো বিকল্প নেই। সেই দাবি দেওয়াকে সামনে নিয়ে এক টেবিলে বসতে হবে, এক জায়গায় আসতে হবে। হ্যাঁ, এটার কোনো বিকল্প নাই। অর্থাৎ এই যত কিছু আছে তার একটাই বিকল্প, সেটা হচ্ছে ঐক্যমত। আপনি ঐক্যমতে না আসলে আমরা আমাদের যে দেশের অবস্থা, এটা আমরা অন্যদিকে নিয়ে অন্যদিকে চলে যেতে পারে। রাজনৈতিক দলগুলো ঐক্যমতে পৌঁছাতে ব্যর্থ হলে দেশ অস্থিতিশীল হতে পারে বলেও শঙ্কা প্রকাশ করেন তিনি। ওবায়দুল্লাহ মামুন, এনটিভি নিউজ, ঢাকা। 4 দফা দাবিতে রাজধানীর তেজগাঁও 7 রাস্তা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে ঢাকা পলিটেকনিক সহ সরকারি বেসরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এতে 3 ঘন্টা ধরে তেজগাঁও এলাকার মূল সড়ক বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েন নগরবাসী। এদিকে সচিবালয়ে জ্বালানি উপদেষ্টা ফাউজুল কবির খান জানিয়েছেন, বিভিন্ন পক্ষের শিক্ষার্থীদের মধ্যে ঐকমত্য আনতে কাজ করবে 6 সদস্যের একটি কমিটি। ইফতেখার রেজার রিপোর্ট। রাজধানীর তেজগাঁওয়ের 7 রাস্তা ব্যস্ততম এই সড়কের মূল পয়েন্টে পূর্ব ঘোষিত কর্মসূচি পালন করে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। আগের 6 দফা কমিয়ে এবার ডিপ্লোমা প্রকৌশলীদের প্রকাশ্যে গুলি করে হত্যার হুমকি দাতাদের বিচার, প্রকৌশল সেক্টরে পেশাগত সমস্যা নিরসনের লক্ষ্যে গঠিত অসম কমিটি প্রত্যাখ্যান, ডিগ্রি প্রকৌশলীদের অযৌক্তিক 3 দফা দাবি বাতিল,
এবং একমুখী শিক্ষা ব্যবস্থা চালুর দাবিতে তাদের এই বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি। আমাদের মূল দাবি আমাদের বিএসসি ইঞ্জিনিয়ার ভাইরা তারা যে আমাদেরকে জবাই এবং প্রকাশ্যে গুলি করার হুমকি দিয়েছে তার প্রতিবাদের ভিত্তিতে আজকে আমাদের এই কর্মসূচি। তারা 10ম গ্রেডের কথা বলে, আপনি একজন বিএসসি ইঞ্জিনিয়ার, আপনি 9ম গ্রেডের চাকরি করবেন, তার উপর পর্যায়ে চাকরি করবেন, আপনি কেন নিচে আসবেন? আমরা পলিটেকনিক ইনস্টিটিউটে ইন্টারমিডিয়েট পাস করার পরেও ভর্তির সুযোগ দিয়েছি। আপনাদের যদি ডিপ্লোমার পোস্টে আসার এতই লোভ হয় তাহলে ইন্টারমিডিয়েটের সার্টিফিকেট দিয়ে সেকেন্ড ইয়ারে ভর্তি হন। এদিকে প্রকৌশলে বিএসসি ডিগ্রিধারীদের 3 দফা ও ডিপ্লোমাধারীদের 4 দফা দাবি পর্যালোচনা করতে মোট 6 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। তারা কাজ করবে দাবিগুলোর মধ্যে ঐকমত্য আনতে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা। ব্যাকগ্রাউন্ড বলে আপনি কি ডিগ্রি ইঞ্জিনিয়ার না ডিপ্লোমা, এটা ভুলে আপনারা আমাদেরকে পরামর্শ দেবেন আমরা কিভাবে এটাকে একটা সেতু করতে পারি বিবদমান পক্ষগুলোর মধ্যে। নির্বাচন সামনে আছে, আমরা চাই না যে রাস্তায় জনদুর্ভোগ হোক এমন কোনো কর্মসূচি কেউ দেন। আর আমরা তো কারো পক্ষের সরকার না, আমরা তো সবার সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, আমরা সবার সরকার। তা আমরা নিরপেক্ষভাবে যেটা কি বলে ন্যায্য যেটা করা উচিত সেটা আমরা করব। প্রায় 3 ঘন্টা অবরোধের কারণে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রী ও চালকরা। ভোগান্তি অনেক, কারণ আমরা নির্দিষ্ট সময় তো যাতায়াত করা লাগবে, এটা তো পারতেছি না। আমরা এই যে যাতায়াত করতে পারতেছি না, করতে হচ্ছে, অনেক মানুষ হাইটা যাচ্ছে, এরকম হচ্ছে, অনেক মানুষ গাড়ি আটকে রয়েছে। পরে বেলা 2টার পর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অনুরোধে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেন। ধীরে ধীরে স্বাভাবিক হয় 7 রাস্তা সহ তেজগাঁও এলাকার যান চলাচল। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা। ডিপ্লোমা শিক্ষার্থীদের আন্দোলনের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে প্রকৌশল অধিকার আন্দোলন। তাদের অভিযোগ, ডিপ্লোমা শিক্ষার্থীদের আন্দোলনের মাধ্যমে দেশ জুড়ে অরাজকতা এবং জনভোগান্তি সৃষ্টি হচ্ছে। সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রে নেমেছে বলেও দাবি করে সংগঠনটি। প্রকৌশল অধিকার আন্দোলনের সভাপতি মোহাম্মদ ওয়ালিউল্লাহ বলেন, প্রকৌশল সেক্টরকে ধ্বংসের পায়তারা চলছে। দুই পক্ষের মধ্যে ঐকমত্যে পৌঁছতে সচিবালয়ে বৈঠক হলেও সেখানে যুক্তি উপস্থাপন করতে না পেরে মব তৈরি করেছে ডিপ্লোমা শিক্ষার্থীরা। তিনি বলেন, যোগ্যতা না থাকায় তারা সহিংসতায় জড়াচ্ছে। 1 মাসের মধ্যে সমস্যার সমাধানের আশা দিয়ে গঠিত নতুন কমিটি কার্যকর ভূমিকা রাখতে পারবে না বলেও মন্তব্য করেন তিনি। নতুন কমিটি গঠনের নিন্দা জানিয়ে তিনি অভিযোগ করেন, সরকারের দুর্বলতাকে কাজে লাগিয়ে স্বার্থ উদ্ধারের চেষ্টা চলছে। এদিকে দেশের বিভিন্ন জেলায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। এতে সড়কে যান চলাচল বন্ধ থাকায় দুর্ভোগ পোহাতে হয় যাত্রীদের। বিস্তারিত জীবন আহমেদের ডেস্ক রিপোর্টে। পলিটেকনিক শিক্ষার্থীদের 7 দফা দাবি আদায়ে দিনভর উত্তাল ছিল দিনাজপুর জেলা। বুধবার বেলা 11টার দিকে দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউট মোড় থেকে ফুলবাড়ি বাস স্ট্যান্ড মোড় পর্যন্ত রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। একই সময় রেলপথ অবরোধ করে রাখলে আটকা পড়ে দিনাজপুর দ্রুতযান এক্সপ্রেস ট্রেনটি। প্রশাসনের আশ্বাসে দুপুর 1:30টার দিকে অবরোধ প্রত্যাহার করা হলে যান চলাচল স্বাভাবিক হয়, ছেড়ে যায় ট্রেন। একই দাবিতে ঢাকা ময়মনসিংহ বাইপাস সড়কে 2 ঘন্টা অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। বেলা 11টার দিকে শিক্ষার্থীরা মিছিল নিয়ে শিকারকান্দি ঢাকা বাইপাস সড়কে গিয়ে অবস্থান নেয়। পরে তারা সড়কে ব্যারিকেড দিয়ে অবরোধ করে বিক্ষোভ করেন। এতে ঢাকা ময়মনসিংহ জামালপুর শেরপুরের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। দুর্ভোগে পড়েন যাত্রীরা। বরিশাল নগরীর চৌমাথা এলাকায় ঢাকা কুয়াকাটা মহাসড়ক 1 ঘন্টা অবরোধ করে রাখেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। এতে মহাসড়কের 2 পাশে যানবাহন আটকা পড়ে। রংপুর পলিটেকনিক ইনস্টিটিউট থেকে শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল নিয়ে নগরীর শাপলা চত্বরে সড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেছেন। গাজীপুরের চান্দানা চৌরাস্তা ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে এই কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। 7 দফা দাবি আদায়ে কুষ্টিয়ায় বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন আন্দোলনকারীরা। দুপুরে নওগাঁ শহরের মুক্তিমোড় কেন্দ্রীয় শহীদ মিনারে ঘণ্টাব্যাপী সমাবেশ করেছেন শিক্ষার্থীরা। সাতক্ষীরা পলিটেকনিক ইনস্টিটিউট থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে শিক্ষার্থীরা। একই দাবিতে বিক্ষোভ হয়েছে শরীয়তপুর, টাঙ্গাইলে। জীবন আহমেদ, এনটিভি নিউজ ডেস্ক। শেখ হাসিনা এবং তার ছেলেমেয়ের বিরুদ্ধে প্লট জালিয়াতির পৃথক 3 মামলার 4র্থ দিনের সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হয়েছে। এসব মামলায় পরবর্তী সাক্ষ্য গ্রহণের তারিখ আগামী 30শে সেপ্টেম্বর ধার্য করেছে আদালত।
বুধবার ঢাকার পঞ্চম বিশেষ জজ আদালতে সাক্ষ্য প্রদান করেন তৎকালীন প্রধানমন্ত্রীর কার্যালয়ের একান্ত সচিবের ব্যক্তিগত কর্মকর্তা ওসমান গনি, ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসেন, সোনালী ব্যাংকের গণভবন শাখার এক কর্মকর্তা এবং দক্ষিণ সিটি কর্পোরেশনের 2 জন সহ 5 জন। সাক্ষীরা ধানমন্ডির সুধা সদনের মূল মালিক ওয়াজেদ মিয়া নামে থাকা হোল্ডিং রেজিস্টার এবং প্লট বরাদ্দের পে অর্ডারের বিষয়ে সাক্ষ্য প্রদান করেন। এসব মামলায় দুদকের অভিযোগ, ক্ষমতার অপব্যবহার করে পূর্বাচল নতুন শহর প্রকল্পে 30 কাঠা সরকারি জমি বরাদ্দ নেন শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল। পরে মোট 47 জনকে আসামি করে পৃথক 3টি মামলা করে দুদক। এলডিসি গ্র্যাজুয়েশন থেকে পেছানোর কোনো পরিকল্পনা সরকারের নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তবে স্বল্পোন্নত দেশ থেকে মধ্যম আয়ের দেশের তালিকায় ঢোকার পরও যাতে রপ্তানিতে বাংলাদেশের জন্য সুযোগ সুবিধা বজায় থাকে সেই ব্যাপারে পশ্চিমা দেশগুলোর সাথে আলোচনা করছে সরকার। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে 80তম জাতিসংঘ সাধারণ অধিবেশনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের অংশগ্রহণ উপলক্ষে ব্রিফিংয়ে একথা জানান পররাষ্ট্র উপদেষ্টা। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে 23শে সেপ্টেম্বর শুরু হতে যাওয়া এই অধিবেশনে যোগ দিতে 21শে সেপ্টেম্বর ঢাকা ত্যাগ করবেন প্রধান উপদেষ্টা। এবারের সফরে থাকছেন 3 রাজনৈতিক দলের 4 জন প্রতিনিধি। তারা হলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, জামায়াত ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের এবং এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন। 26শে সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ অধিবেশনে বক্তব্য রাখবেন প্রধান উপদেষ্টা। এখন থেকে আর পারিবারিক বিরোধ, পিতামাতার ভরণপোষণ, বাড়ি ভাড়া, যৌতুক সহ 8টি বিষয়ে সরাসরি মামলা করা যাবে না। মামলা দায়েরের আগে বাধ্যতামূলক মধ্যস্থতার বিধান রেখে আইন কার্যকর হচ্ছে বলে জানান আইন উপদেষ্টা আসিফ নজরুল। বিকেলে সিলেটে এই কার্যক্রমের উদ্বোধন করে তিনি এসব কথা বলেন। আইন সহায়তা প্রদান সংশোধন অধ্যাদেশের ক্ষমতা বলে পাইলট প্রকল্প হিসেবে সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ, ফরিদপুর, ময়মনসিংহ, রংপুর, দিনাজপুর, সাতক্ষীরা, কুষ্টিয়া, কুমিল্লা, নোয়াখালী, রাঙ্গামাটি জেলায় এই কার্যক্রম শুরু হচ্ছে। এর মধ্য দিয়ে বিচার ব্যবস্থায় এক নব অধ্যায়ের সূচনা হবে বলে আশা প্রকাশ করেন আইন উপদেষ্টা। তিনি বলেন, এই উদ্যোগ সামাজিক বিরোধের শান্তিপূর্ণ নিষ্পত্তিতে সহায়ক হবে, যা মামলা জট কমাতে কার্যকর ভূমিকা রাখবে। রাজধানীর বনানীতে হাভানা সীসা বারে অভিযান চালিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। অভিযানে বিপুল পরিমাণ সীসা এবং হুক্কা উদ্ধার করা হয়েছে। ডিএনসির উপপরিচালক মেহেদি হাসান জানান, রাত 8টার দিকে অভিযান শুরু হয়। বনানীর 17 নম্বর সড়কের ডেল্টা ডালিয়া ভবনে হাভানা সীসা বারে অভিযান চালানো হয়। অভিযানে বিপুল পরিমাণে সীসা এবং হুক্কা উদ্ধার করা হয়েছে। ডিএনসিসি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। দীর্ঘদিন ধরে এই সীসাবারে অবৈধ হুক্কা এবং বিভিন্ন নেশাজাতীয় দ্রব্য পরিবেশন করা হচ্ছিল। গ্রাম আদালত ব্যবস্থা কার্যকর করা গেলে আদালতের উপর চাপ কমবে, একই সাথে মামলা জট হ্রাস পাবে। তাই গ্রাম আদালতের কার্যক্রম সম্পর্কে তৃণমূল পর্যায়ে পৌঁছে দিতে সাংবাদিকদের প্রতি সরকারের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে। সকালে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে গ্রাম আদালত ব্যবস্থা সক্রিয়করণ সংক্রান্ত মত বিনিময় সভায় বক্তারা আরও বলেন, দেশের 61টি জেলায় গ্রাম আদালত সক্রিয় আছে এবং এর মাধ্যমে গ্রামের অনেক ছোটখাটো সমস্যা নিষ্পত্তি হচ্ছে। এই ব্যবস্থাকে আরও জোরালো করা গেলে সময় এবং অর্থ সাশ্রয় হবে এবং সামাজিক সম্প্রীতিও রক্ষা পায়। মত বিনিময় সভার আয়োজন করে স্থানীয় সরকার মন্ত্রণালয়, ইউএনডিপি এবং ইউরোপিয়ান ইউনিয়ন। ল রিপোর্টার্স ফোরামের সদস্যরা এতে অংশ নেন। প্রকল্প বাস্তবায়নে অনেক সরকারি কর্মকর্তা আগ্রহ দেখাচ্ছেন না বলে জানিয়েছেন পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক সভা শেষে সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। প্রকল্প বাস্তবায়নে সরকারি কর্মকর্তাদের আগ্রহ না থাকা ভালো লক্ষণ মন্তব্য করে পরিকল্পনা উপদেষ্টা বলেন, অনিয়ম এবং অস্বচ্ছতা দূর করতে এখন থেকে সব প্রকল্পের টেন্ডার প্রক্রিয়া অনলাইনে হবে। এই সংক্রান্ত আইন আগামী সপ্তাহেই গেজেট আকারে প্রকাশ করা হবে। এছাড়া প্রকল্প বাস্তবায়নে খাস জমি রেখে কৃষি জমি অধিগ্রহণ করা হবে না জানিয়ে তিনি বলেন, সরকারের বহু খাস জমি অব্যবহৃত পড়ে আছে। আজকের একনেক সভায় 8,333 কোটি 28 লাখ টাকা ব্যয়ে মোট 13টি উন্নয়ন প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। সভায় সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা এবং একনেক চেয়ারপারসন অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। দেশের অন্যতম
ব্যবসায়িক প্রতিষ্ঠান আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড উদ্বোধন করল নতুন ড্রিঙ্কিং ওয়াটার ব্র্যান্ড আকিজ ড্রিঙ্কিং ওয়াটার। রাজধানীর একটি হোটেলে নতুন ব্র্যান্ডটির আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন করা হয়। সাশ্রয়ী মূল্যে সবার জন্য বিশুদ্ধ পানি, এই স্লোগানে 10 টাকা মূল্যের পানি বাজারে এনেছে প্রতিষ্ঠানটি। বক্তারা বলেন, সাধারণ ভোক্তাদের জন্য সহজলভ্য এবং গ্রহণযোগ্য বিকল্প হিসেবে শীঘ্রই বাজারে জায়গা করে নেবে আকিজ ড্রিঙ্কিং ওয়াটার। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির সিইও সৈয়দ জহুরুল আলম, সিএমও মাইদুল ইসলাম সহ অন্যান্য কর্মকর্তাগণ। উত্তর আফ্রিকার দেশ লিবিয়ার উপকূলে সুদানি শরণার্থী বহনকারী একটি নৌকায় অগ্নিকাণ্ডে অন্তত 50 জন নিহত হয়েছে। আল জাজিরা জানায়, নৌকাটিতে মোট 75 জন আরোহী ছিলেন। তাদের মধ্যে 24 জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনায় বেঁচে যাওয়া 24 জনকে চিকিৎসা সহায়তা দেওয়া হয়েছে। এর আগেও এ ধরনের ঘটনা ঘটেছে। গত মাসে ইয়েমেন উপকূলে একটি নৌকা ডুবে অন্তত 68 শরণার্থী এবং অভিবাসীর মৃত্যু হয়, নিখোঁজ হয় আরও অনেকে। কেবল গত বছরই ভূমধ্যসাগরে অন্তত 2452 অভিবাসী বা শরণার্থী মারা গেছে কিংবা নিখোঁজ হয়েছে। সমুদ্রপথে ইউরোপমুখী যাত্রায় এটি বিশ্বের অন্যতম প্রাণঘাতী রুট। এশিয়া কাপে বাংলাদেশের সুপার 4-এর স্বপ্ন নির্ভর করছে গ্রুপে পরের ম্যাচে শ্রীলঙ্কা আফগানিস্তান ম্যাচের উপর। যদিও আজ আবুধাবি থেকে দুবাইয়ে রওনা হওয়ার আগে আফগানদের হারানোর নায়ক স্পিনার নাসুম আহমেদ সেসব নিয়ে ভাবছেন না। রশিদ নবীদের বিপক্ষে ক্যারিয়ারের অন্যতম নিজের সেরা পারফরমেন্স, সেটাই বলেছেন তিনি। এর আগেও এরকম অনেকগুলো ছিল, বাট কালকের জন্য একটু বেশি স্পেশাল, কালকে আমাদের ডুয়েট ম্যাচ ছিল। যারা ভালো খেলবে ওরাই জিতবে, স্পেসিফিক ভাবে কাউকে সাপোর্ট করা বা কারোর জন্য দোয়া করা এটা প্রয়োজন আমি মনে করতেছি না। যেটা লেখা আছে কপালে ওইটাই হবে, তো আমরা এটা নিয়ে এত ভাবতেছি না, যা হবার তাই হবে। এই ছিল রাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvpd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 1টায় মধ্যরাতের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।